20th সেঞ্চুরি নোভেলের আমাদের ফার্স্ট নোভেল হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এটি একটি মেটাফরিক্যাল নেম বা রূপকথ্যে নামটি ব্যবহার করা হয়েছে। তা লিখেছেন হচ্ছে জোসেফ কনরাড, বিখ্যাত একজন লেখক। তো তার সম্পর্কে একটু জেনে নেন। রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর, লেখক সম্পর্কে কিছু লিখতে বলা হলে, কনরাড ওয়াজ দ্য রাইটার অফ সি স্টোরিজ ইন দ্য মডার্ন সেঞ্চুরি। কনরাড ছিলেন মডার্ন সেঞ্চুরির একজন সি স্টোরিজ রাইটার, অর্থাৎ সমুদ্র এগুলো নিয়ে লেখালেখি করতেন। হি ওয়াজ পোলিশ বাট লেটার অন টুক দ্য ন্যাশনালিটি অফ ইংল্যান্ড। তিনি ছিলেন একজন পোল্যান্ডের নাগরিক, পরবর্তীতে তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব নেন। ফ্রম আর্লি চাইল্ডহুড হি ড্রিমড অফ বিং এ সেইলর। শৈশবকাল থেকেই তিনি একজন সেইলর, নাবিক হওয়ার স্বপ্ন দেখতেন। অ্যাট দ্য এজ অফ 16, 16 বছর বয়সে, হি জয়েন দ্য ব্রিটিশ মার্চেন্ট নেভি। তিনি ব্রিটিশ মার্চেন্ট নেভিতে জয়েন করেন, বাট ডিড নট কন্টিনিউ দ্য জব ফর এভার, কিন্তু তার জবটি দীর্ঘস্থায়ী করেননি। ফাইনালি হি সেটেলড অ্যাজ এ রাইটার ইন ইংল্যান্ড। পরবর্তীতে গিয়ে তিনি ইংল্যান্ডে একজন লেখক হিসেবে সেটেল হন। মোস্ট অফ দ্য রাইটিংস আর অ্যাবাউট দ্য সি ভয়েজ অ্যান্ড হিজ ওন এক্সপিরিয়েন্স। তার বেশিরভাগ লেখাই হচ্ছে তার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে লেখা, আর যেগুলো ছিল সি ভয়েস, সমুদ্র যাত্রার উপরে লেখা। হার্ট অফ ডার্কনেস ইজ বেসড অন হিজ ওন এক্সপিরিয়েন্স ইন কঙ্গো ইন 1890। এই হার্ট অফ ডার্কনেস, এই নোভেলটি তার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে লেখা, যখন তিনি 1890 সালে কঙ্গোতে গিয়েছিলেন। এই ভিজিটকে কেন্দ্র করে তিনি এই হার্ট অফ ডার্কনেস নোভেলটি লিখেছিলেন। হিজ ইম্পর্টেন্ট রাইটিংস আর, তার বিখ্যাত লেখাগুলো হলো দ্য নিগার অফ দ্য নার্সিসাস, লর্ড জেমস, দ্য সিক্রেট এজেন্ট, ভিক্টরি। এই সমস্ত লেখার সেগুলো হচ্ছে বিখ্যাত। আর এই উপরের সবগুলো ছিল নোভেলস। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ হার্ট অফ ডার্কনেস? হার্ট অফ ডার্কনেস কি ধরনের রাইটিংস? ইট ইজ এ নোভেলা দ্যাট ইজ শর্ট ইন লেংথ কম্পেয়ার্ড উইথ আ নোভেল। এটি একটি নোভেলা যেটাকে নোভেলের সাথে তুলনা করতে গিয়ে একটু শর্ট লেন্থের, মানে নোভেল যেমন অনেক দীর্ঘ কাহিনী নিয়ে লেখা হয়, সেই তুলনায় নোভেলা হচ্ছে শর্ট লেন্থের। ইট ইজ অ্যাবাউট দ্য জার্নি অফ ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার টু দ্য ডার্ক কন্টিনেন্ট অফ কঙ্গো। আর এই নোভেলটি লেখা হয়েছে ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার, সাম্রাজ্যবাদ যেই ক্ষমতা ছিল, সাম্রাজ্যবাদী ক্ষমতা, আর যেটা ছিল বিশেষ করে কঙ্গোর যেই ডার্ক, অন্ধকার যেই কন্টিনেন্ট, সেইটাকে উল্লেখ করে বা উদ্দেশ্য করে লেখা হয়েছে। The journey started with a Belgian ship and reached the dark continent of Congo. জার্নি এটা শুরু করেছিল একটি বেলজিয়ান ট্রেডিং ব্যবসায়িক শিপ, জাহাজকে কেন্দ্র করে, যেটা পরবর্তীতে গিয়ে এই যে ডার্ক কন্টিনেন্ট অফ কঙ্গো, কঙ্গোর যেই অন্ধকার কন্টিনেন্ট, সেইটাতে পৌঁছেছিল। ক্যারেক্টার গুলো দেখে নেন। চার্লস মার্লো, প্রথম ক্যারেক্টার। The narrator of the story was the captain of Belgian ship who explored the Congo as well as the dark people there. চার্লস মার্লো ছিল হচ্ছে এই গল্পের ন্যারেটর এবং বেলজিয়ান ট্রেডিং শিপের ক্যাপ্টেন, যিনি পরবর্তীতে গিয়ে কঙ্গোকে আবিষ্কার করেছিলেন এবং তার পাশাপাশি সেখানকার যেই ডার্ক সাইড ছিল মানুষের মধ্যে, সেইটাকেও তিনি এক্সপ্লোর করেছিলেন। হি রিপ্রেজেন্টেড কনরাড হিমসেলফ। জোসেফ কনরাড যে লিখেছেন, এই চার্লস মার্লো তিনি জোসেফ কনরাডকে রিপ্রেজেন্ট করেন বা তিনার হয়ে তিনি লিখেছেন। থ্রু হিজ ন্যারেশন, তার এই বর্ণনার মধ্যে দিয়ে, উই ফাইন্ড আউট অ্যাবাউট দ্য এক্সপ্লয়টেশন অফ হোয়াইট পিপল ইন কঙ্গো অ্যান্ড দ্য ইভিল অফ ইম্পেরিয়ালিজম। তার এই বর্ণনার মধ্য দিয়ে আমরা
জানতে পারি বা খুঁজে পাই যে হোয়াইট পিপল অর্থাৎ শ্বেত বর্ণের লোকেরা যেই শোষণ করত কঙ্গের লোকদের মধ্যে, অ্যান্ড ইভিল অফ ইম্পেরিয়ালিজম, এবং সাম্রাজ্যবাদের যে কুফল সেইটা সম্পর্কে আমরা জানতে পারি এই চার্লস মার্লোর বর্ণনার মধ্য দিয়ে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে দ্য ম্যানেজার অফ দ্য সেন্টার স্টেশন। সেন্টার স্টেশনের একজন ম্যানেজার ছিলেন, তিনি হচ্ছেন হি ইজ এ সেলফ ইম্পর্টেন্ট পারসন, তিনি ব্যক্তিত্ব নির্ভর একজন ব্যক্তি। হি ইজ অলসো এ ম্যান অফ প্রাইড, তিনি ছিলেন খুবই প্রাইড একজন ব্যক্তি, অহংকার করতো সবসময় এমন টাইপ। হি ইজ জেলাস অফ মিস্টার কুটস বিকজ হি থিংস দ্যাট, এই ম্যানেজার সবসময় মিস্টার কুটস সম্পর্কে তিনি সবসময় হিংসা পোষণ করতেন, কারণ তিনি এটা ভাবতেন যে মিস্টার কুটস মাইট ওয়ান ডে সুপারসিড হিম অ্যান্ড রাইজ টু দ্য টপ পজিশন, যে মিস্টার কুটস তাকে সবকিছু সাফল্যের দিক দিয়ে অতিক্রম করবে এবং সে তার জায়গা দখল করে নেবে। মিস্টার কুটস হচ্ছে আরো একটি ক্যারেক্টার, খুবই ইম্পর্টেন্ট। দ্য ব্রিক মেকার, হি ইজ দ্য অনলি ব্রিক মেকার ইন নেম, ব্রিক মেকার নামে একজনকেই সেখানে উল্লেখ করা হয়েছে। হি মেক্স ব্রিক্স নট এট অল, যদিও তার নাম ব্রিক মেকার, যে ইট তৈরি করে, কিন্তু সে এই ইট তৈরির কাজ করে না। হিজ মেইন ওয়ার্ক ইজ টু অ্যাসিস্ট দ্য ম্যানেজার অ্যান্ড স্পাই অন আদার্স, তার প্রধান কাজ হচ্ছে এই ম্যানেজারকে, সেন্টার স্টেশনের ম্যানেজারকে সাহায্য করা, অ্যাসিস্ট করা এবং অন্যের উপরে নজর রাখা, স্পাইগিরি করা, গুপ্তচর বৃত্তি করা। এরপর মিস্টার কুটস, হি ইজ দ্য সেন্টার ফিগার অফ দ্য নোভেল, সে হচ্ছে এই নোভেলের সেন্টার ফিগার, বাট হিজ প্রেজেন্স ইজ ভেরি শর্ট টাইম, কিন্তু এই নোভেলটিতে তার যে উপস্থিতি খুবই অল্প সময়ের জন্য হয়েছিল। হি ওয়াজ দ্য এজেন্ট অফ দ্য বেলজিয়ান ট্রেডিং কোম্পানি, সে ছিল বেলজিয়ান ট্রেডিং কোম্পানির একজন এজেন্ট, বাট হি বিকাম দ্য গড ইন দ্য আইস অফ দ্য নেটিভ পিপল, কিন্তু সে এই কঙ্গোতে গিয়ে থাকতে থাকতে সেখানকার স্থানীয় লোকদের মধ্যে ঈশ্বরের স্থান করে নিয়েছিল, অর্থাৎ সেখানকার লোকেরা তাকে খুবই ভক্তি করত এবং মান্য করত। হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি নিড ফর পিস, সে সবসময় মানে একদম অতিরিক্ত আরাম প্রিয় ব্যক্তি ছিলেন। এরপরে দ্য কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট, আরো একজন ক্যারেক্টার ছিলেন কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট। হিজ মেইন ওয়ার্ক ইজ টু মেইনটেইন দ্য অ্যাকাউন্ট বুক পারফেক্টলি, হিসাবের যে খাতা ছিল সেইটা সঠিকভাবে মেইনটেইন করাই ছিল তার দায়িত্ব। হি ড্রেসড হিমসেলফ ইন এ নিট অ্যান্ড ক্লিন ড্রেস হুইচ ইজ ওয়ান কাইন্ড অফ কমিক টু দ্য সিচুয়েশন, সে সবসময় এমন পরিপাটি ড্রেস পরিধান করত যেটা ওই সিনটাতে হাস্য রসের যোগান দিত। দ্য কোম্পানিজ ডক্টর, কোম্পানির একজন ডক্টর ছিল। হি ইজ নট অনলি এ ডক্টর বাট অলসো সাইকোলজিস্ট, সে শুধু একজন পেশায় ডক্টরই ছিলেন না, তিনি একজন সাইকোলজিস্টও ছিলেন। হি এক্সামাইন্স দ্য বডি অ্যান্ড অলসো দ্য স্কাল অফ দ্য ম্যান বিফোর গোয়িং টু কঙ্গো, কঙ্গোতে যাওয়ার পূর্বে সে সকল মানুষদের কি করতো, বডির পাশাপাশি মস্তিষ্কও পরীক্ষা নিরীক্ষা করতেন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট ওয়ার্ড অফ মিস্টার কুটস, এই মিস্টার কুটসও যখন অসুস্থ হয়ে পড়ল মৃত্যু শয্যায়, তখন তার শেষ উক্তি ছিল হচ্ছে হরর হরর, এই শব্দটি বা এই শব্দগুচ্ছ সে উচ্চারণ করে। তো এই লাস্ট ওয়ার্ডের যে তাৎপর্যপূর্ণতা ছিল সেইটা আসলে কি ব্যাখ্যা করতে বলা হয়। তো মিস্টার কুটস ডায়েড অন এ বোট হোয়াইল হি ওয়াজ টেকেন টু এ সিভিলাইজড কান্ট্রি ফর ট্রিটমেন্ট, মিস্টার কুটস তিনি একটি বোটে মৃত্যুবরণ করেন যখন তাকে অসুস্থ হওয়ার পরে এই সিভিলাইজড কান্ট্রিতে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সে ওখানেই মারা যায়। আট হরর হরর বিফোর ডাইং, সে মারা যাওয়ার পূর্বে এই হরর হরর শব্দ উচ্চারণ করে। While dying, Kurz realized that his life on this earth had been horrible and horrifying affrays. যখন মিস্টার কুর্জ মারা যাচ্ছিল তখন সে এটা বুঝতে পারে যে এই পৃথিবীতে তার জীবন প্রচন্ড হরিবল এবং হরিফাইং, যেটা খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখ হতে যাচ্ছে। বিফোর ডেথ
He confessed the evil that he had committed by staying with the native people. মৃত্যুর পূর্বে সেইটা কনফেস করে, স্বীকার করে যে সে ওই কঙ্গোতে থাকাকালীন অবস্থায় স্থানীয় লোকদের সাথে কেমন আচরণ করেছে বা কতটা ব্যাড আচরণ করেছে। He tried to figure out his diabolical deeds that he had done with the savages. সে এই যে স্যাভেজ পিপল যারা কঙ্গোতে বসবাস করতো তাদেরকে স্যাভেজই বলা হয়েছে, সেখানে থাকাকালীন অবস্থায় তাদের সাথে যেই সমস্ত বীভৎস কার্যকলাপ সে করেছে সেগুলো সে ফিগার আউট করার চেষ্টা করতেছিল। আফটার লসিং দ্য হোপ অফ সালভেশন, কুরস প্রোনাউন্সড হরর হরর। যখন সে সবকিছু হিসাব মেলালো যে আমি এখানে থাকাকালীন অবস্থায় এখানকার লোকদের সাথে আমি কতটা দুর্বিষহ ব্যবহার করেছি বা অত্যাচার করেছি বা তাদের সাথে অন্যায় করেছি, এটা যখন দেখলো এবং তার মৃত্যুর পরে কি ঘটতে যাচ্ছে এটা সে ভাবলো এবং কোনোভাবেই এ থেকে পরিত্রাণ পেল না, অর্থাৎ স্যালভেশন পাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেল। তখন সে ভয়ে এই হরর হরর শব্দটি উচ্চারণ করলো। রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। টাইটেলের সিগনিফিকেন্স কি? এই যে হার্ট অফ ডার্কনেস টাইটেলটি দেওয়া হয়েছে এর তাৎপর্যপূর্ণ কি? The title has two meaning, one is literal and another is symbolic. টাইটেলের দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে আক্ষরিক আর অন্যটি হচ্ছে প্রতীকী অর্থ। লিটারাল মিনিং রেফার্স টু দ্য ডার্ক কন্টিনেন্ট অফ আফ্রিকা। আক্ষরিক অর্থ বলতে বোঝায় যে ডার্ক কন্টিনেন্ট অফ আফ্রিকা, হুইচ দ্য ন্যারেটর গোয়িং টু এক্সপ্লোর। আফ্রিকা মহাদেশের যেই সাইট, অন্ধকারাচ্ছন্ন যেই অবস্থা, সেইটা লেখক এক্সপ্লোর করতে যাচ্ছে, অর্থাৎ উদ্ঘাটন করতে যাচ্ছে। The symbolic meaning refers to the inmost region of the human heart. আর যেটা প্রতীকী অর্থ সেইটা বলতে বোঝায় যে মানুষ মনের মধ্যে যেই অঞ্চলটি আছে, which is still unexplored like the dark continent, যেটা এখনো আবিষ্কার করা হয়নি ডার্ক কন্টিনেন্টের মতো। While exploring, the narrator explores particularly the darkness in Mr. Kurz. যখন লেখক এই যে ডার্ক সাইডটা এক্সপ্লোর করতে যাচ্ছে তখন তিনি ধারাবাহিকভাবে বা পার্টিকুলারলি মিস্টার কুরস এর মধ্যে যেই ডার্কনেসটা আছে সেইটা তিনি এক্সপ্লোর করেছেন বা উদ্ঘাটন করেছেন। মার্লো জার্নি ইনটু কঙ্গো ইজ মেটাফরিক্যাল। মার্লোর যে জার্নিটা ছিল কঙ্গোর দিকে এটা একটি মেটাফরিক্যাল। মার্লো ট্রাভেল ইনটু হিজ ওন সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড অলসো দ্য মাইন্ড অফ ডার্কনেস। মার্লো সচেতন ভাবেই তার নিজের মনের ভেতরে ট্রাভেল করেছেন, ভ্রমণ করেছেন, অ্যান্ড অলসো দ্য মাইন্ড অফ ডার্কনেস, এবং তিনি মনের মধ্যে যেই অন্ধকারাচ্ছন্নতা নিয়ে মানুষ বেঁচে থাকে ওইটাকেও তিনি ভ্রমণ করেছেন বা উদ্ঘাটন করেছেন। অর্থাৎ এই লেখকের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের মনের অবস্থানটা উদ্ঘাটন করা। রাইট ডাউন দ্য সিম্বলিক মিনিং অফ আইভরি ইন হার্ট অফ ডার্কনেস। এই হার্ট অফ ডার্কনেস নোভেলটিতে আইভরি একটি খুবই প্রচলিত শব্দ বা পরিচিত শব্দ, যেটার ব্যবহার বারবার আসবে। আইভরি কি? আইভরি ইজ দ্য হার্ড সাবস্টেন্স দ্যাট ইজ কালেক্টেড ফ্রম দ্য টাস্ক অফ দ্য এলিফ্যান্ট। আইভরি হচ্ছে একটি হার্ড সাবস্টেন্স বা কঠিন পদার্থ বা শক্ত পদার্থ বলা যায়, যা মূলত হাতির দাঁত থেকে সংগ্রহ করা হয়। It is used to make expensive ornaments and many other luxurious items. যে দাঁতগুলো বা আইভরিটা অনেক দামি মূল্যবান অর্নামেন্টস এবং আরো লাক্সারিয়াস আইটেমস তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে। In the novel Heart of Darkness, ivory symbolizes greed for power and wealth. আর এই হার্ট অফ ডার্কনেসে এই আইভরিটা গ্রিড ফর পাওয়ার, ক্ষমতার যে লোভ এবং সম্পদের যে লোভ, এটারই প্রতীক বহন করেছে। The Belgian trading company reached Congo on a mission of civilization. বেলজিয়ান ট্রেডিং কোম্পানি কঙ্গোতে গিয়েছিল তাদেরকে সভ্য করে গড়ে তোলার জন্য, তাদের মধ্যে শিক্ষা সংস্কৃতি এগুলো প্রচার করার জন্য। বাট দে engaged themselves in collecting ivory through the help of native people.
কিন্তু সেখানে গিয়ে তারা এই স্থানীয় লোকদের সহায়তায় হাতির দাঁত বা আইভরি সংগ্রহ করতে শুরু করে দিল। দেখলো যে এটা খুব লাভজনক একটা ব্যবসা। আর নেটিভ পিপলদেরকে একটু লোভ লালসা দেখাইছে ভালো খাবার ভালো পোশাক আশাকের, তারা তাদেরকে হেল্প করছে আইভরি সংগ্রহ করতে। আর এইভাবে তারা আইভরি সংগ্রহ করে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দিত। আর ওইটা দিয়ে বিভিন্ন রকম দামি মূল্যবান অর্নামেন্টস তৈরি হতো, এতে করে তাদের ব্যবসারও অনেক উন্নতি হচ্ছিল। This activity indicated that the white people were forgetting their aim in Congo. এই যে অ্যাক্টিভিটিস আইভরি সংগ্রহ করা, এইটা মনে করে দেয় যে তারা যেই উদ্দেশ্য নিয়ে কঙ্গোতে গিয়েছিল সিভিলাইজেশন করার উদ্দেশ্য নিয়ে, সেইটা থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে বা অনেক দূরে সরে গেছে। They were overshadowed by greed and desire. তারা এই লোভ লালসা এগুলোর দ্বারা একদম আবদ্ধ হয়ে পড়েছিল। Like them, every human being indulged wrong way to get financial and personal benefits. আরে তাদের মতো প্রত্যেক মানুষই কি করেছে, যে রং ওয়ে টু গেট ফাইন্যান্সিয়াল অ্যান্ড পার্সোনাল বেনিফিটস, অর্থনৈতিক এবং ব্যক্তিগত বেনিফিটস পাওয়ার জন্য তারা এই খারাপ কাজে যুক্ত হয়ে পড়ে। সকল মানুষই প্রায় এমন স্বভাব আছে। মিস্টার কুরজ, অ্যান এজেন্ট অফ বেলজিয়ান ট্রেডিং কোম্পানি, ওয়াজ দ্য হাইয়েস্ট কালেক্টর অফ আইভরি। আর এই বেলজিয়ান ট্রেডিং কোম্পানির যারা এজেন্ট ছিল তাদের মধ্যে মিস্টার কুরজ সবচেয়ে বেশি এই আইভরি কালেক্ট করে পাঠিয়ে দিত। Forgetting his mission, he enjoyed the wildlife, and with the touch of wild people and the environment, he became the demon. তার যে মিশন ছিল মানুষদেরকে সভ্য করে গড়ে তোলার মিশন, সেইটা সে ভুলে গিয়ে সেই ওয়াইল্ড লাইফ এনজয় করতে শুরু করেছিল এবং এই ওয়াইল্ড পিপলদের সংস্পর্শে এসে এবং পরিবেশের সংস্পর্শে এসে সে একটি ডেমন হয়ে গিয়েছিল, দস্যুতে পরিণত হয়ে গিয়েছিল। গ্রিড ফর ওয়েলথ এক্সিস্ট ইন এভরি হিউম্যান সোল। আর সম্পদের লালসা প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। ইট ইজ দ্য কনজেনিয়াল সিচুয়েশন দ্যাট হেল্পস টু কাম অফ দ্যাট গ্রিড ফ্রম হিউম্যান বিং। আর এটা একটি উপযুক্ত সিচুয়েশন যেটা মানুষকে হেল্প করে যে বিভিন্ন সম্পদ বা ক্ষমতার লোভ থেকে মানুষকে বেরিয়ে আসা। তো এই হচ্ছে আইভরি নিয়ে একটি কোশ্চেন। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট ডাউন অ্যাবাউট দ্য ম্যানেজার। ম্যানেজার সম্পর্কে কিছু লিখতে বলা হলে, দ্য ম্যানেজার অফ দ্য সেন্টার স্টেশন ইজ এ হাইপোক্রিটিক্যাল ক্যারেক্টার। সেন্টার স্টেশনে যে ম্যানেজার, সে ছিল ভণ্ড চরিত্রের একজন ব্যক্তি, হিপোক্রিটিক্যাল। হু ইজ অপোজিট টু হিজ অ্যাপিয়ারেন্স, যে ছিল তার চেহারার পুরোপুরি বিপরীত। তাকে দেখতে এমন লাগতো কিন্তু সে পুরোটাই ব্যতিক্রম ছিল। He is presented with the quality of hollowness and moral degradation. তাকে বিশেষ করে মোরাল ডেগ্রেডেশন অর্থাৎ নৈতিকতার যে অবক্ষয় এবং ভেতরে যে তার অন্তঃসার শূন্যতা ছিল সেই হিসেবে তাকে উপস্থাপন করা হয়েছে। He was the agent of Belgian trading company in Africa. আফ্রিকাতে সে বেলজিয়ান ট্রেডিং কোম্পানির একজন এজেন্ট ছিল। As a civilized person, the manager lost all his civilizing power. একজন সিভিলাইজড ব্যক্তি হিসেবে ম্যানেজার তার সকল পাওয়ার, সিভিলাইজিং করার যে একটা ক্ষমতা, সবকিছু সে হারিয়ে ফেলেছিল উইথ দ্য টাচ অফ স্যাভেজ পিপল, স্যাভেজ পিপলদের সংস্পর্শে থাকার কারণে। যেহেতু কঙ্গোতে একটি তার একটা মিশন নিয়ে গিয়েছিল তাদেরকে সভ্য করার জন্য, শিক্ষা সংস্কৃতি আচার অনুষ্ঠানের জন্য, কিন্তু তারা ছিল একদম অসভ্য। আর তাদের সাথে থাকতে থাকতে সে নিজেও ওই রকম মন মানসিকতার হয়ে গিয়েছিল। He lost his humanity and transformed into a perverted. সে তার যে মনুষ্যত্ব সেটা হারিয়ে ফেলেছিল এবং একজন বিকৃত মনুষ্যত্বে পরিণত হয়েছিল। The writer brought up a contrast between the character of the manager and Kurz. লেখক এই ম্যানেজার এবং মিস্টার কুরজের মধ্যে একটি চরিত্রের পার্থক্য গড়ে তুলেছেন। The manager was very shrewd and cunning. ম্যানেজার ছিল খুবই চালাক চতুর প্রকৃতির একজন ব্যক্তি। হি নেভার বিকাম ইল অ্যান্ড নেভার ডিপার্টেড ফ্রম হিজ ইন্ট্রিগ। তিনি কখনোই অসুস্থ হন না, ক্লান্ত হন না এবং তার নিজস্ব যে ষড়যন্ত্র ছিল সেইটা থেকে কখনোই পিছু সরেন না, পিছু হটেন না। হি ওয়াজ envious of Mr. Kurz, that's why he made a delight to repair the steamer of Mr. Marlock. সে সবসময় মিস্টার কুরজকে
অপছন্দ করত বা তাকে হিংসা করত। আর এর কারণেই মিস্টার মার্লো যখন ভ্রমণ করতে গিয়েছিল আর যখন তার জাহাজ নষ্ট হয়ে গিয়েছিল, তখন এই ম্যানেজার মিস্টার মার্লোর জাহাজ মেরামত করতে দেরি করেছিল যেন মার্লো মিস্টার কুটস পর্যন্ত পৌঁছাতে না পারে। লাইক মিস্টার কুটস, হি ফলস ফ্রম দ্য হাইয়েস্ট অর্ডার অফ হিউম্যানিটি টু অ্যানিম্যালিটি। মিস্টার কুটস এর মতো এই ম্যানেজার, সে মানবতার সর্বোচ্চ শেকড় থেকে একদম নিম্নে পতিত হয়েছিল, অর্থাৎ হিউম্যানিটি থেকে অ্যানিম্যালিটিতে পতিত হয়েছিল। হি নেভার শোস এনি মার্সি টু এনিবডি। সে কখনোই কারো প্রতি সহানুভূতি দেখায়নি। ওয়ান্স হি বিটস এ নেটিভ বয় উইদাউট এনি ফল্ট। আর এর উদাহরণ হিসেবে বলা যায় যে সে একজন ব্ল্যাক বয়কে, অর্থাৎ কঙ্গোর একজন স্থানীয় বাসিন্দাকে কোন রকম অপরাধ ছাড়াই প্রহার করেছিল, শাস্তি দিয়েছিল। In fine, the deceptive appearance of the company is represented by the manager. পরিশেষে বলা যায় যে এই যে ডিসেপটিভ কোম্পানি, অর্থাৎ বেলজিয়ান ট্রেডিং কোম্পানি যেই উদ্দেশ্য নিয়ে গিয়ে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রতারণার পথ বেছে নিয়েছিল, এইটা মূলত এই ম্যানেজারের চরিত্রে ফুটে উঠেছে। হিজ ক্যারেক্টার সামারাইজেস দ্য ডুয়েলটি অফ দ্য বেলজিয়ান ট্রেডিং কোম্পানি। বা বেলজিয়ান ট্রেডিং কোম্পানির যে দ্বৈত নীতি ছিল, যে ওখানে সভ্যতার নীতি নিয়ে গিয়ে সেখান থেকে লুটপাট করে মানুষদেরকে শোষণ করে সম্পদ আহরণ করবে, এই যে একটা ডুয়েল মানে দ্বৈত নীতি, এইটার প্রকাশ পেয়েছে।